ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে পলিমার এবং তার সঙ্গে আমাদের যে এলপিজি, সিএনজি এবং ডেমিটার স্পিরিট, তাদের যেটা তোমাদের ক্লাস 10 একটুখানি ইন্ট্রোডাকশন আছে সেগুলো। চলো আমরা এখানে শুরু করছি। দেখো, পলিমার অংশটা দিয়ে। তো পলিমার কাকে বলে না, ওই মনোমার যখন পরপর যুক্ত হয়ে অনেকগুলো মনোমার একসঙ্গে যুক্ত হবে তখন তাকে আমরা বলবো পলিমার। পলিমার মানে এখানে অনেক বহু সংখ্যক যদি এখানে থাকে, তাহলে তখন রাসায়নিক বিক্রিয়ার ফলে হবে। যদি সেটা আমাদের সিনথেটিক পলিমার, আর যদি ন্যাচারালি হতো ন্যাচারালি এখানে তৈরি করবে। সেই জন্য পলিমারকে আমরা শুরুতে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পলিমার, বা যেগুলো আমাদের বায়োডিগ্রেডেবল বলবো আমরা পরে, মানে প্রকৃতি নিজে নিজেই তৈরি করবে। প্রকৃতি মানে আমাদের উদ্ভিদ অথবা প্রাণীর থেকে যে পলিমার গুলো পাওয়া যায় সেগুলোকে আমরা এখানে বলবো প্রাকৃতিক পলিমার। যেমন প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো এগুলো সবাই কিন্তু বায়োডিগ্রেডেবল হবে। একটু পরে আমাদের আসছে যেটা আরেক রকমের ক্লাসিফিকেশনের মধ্যে আছে। আর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে আমাদের সংশ্লেষিত পলিমার, মানে আমরা তৈরি করেছি ল্যাবরেটরিতে রসায়নগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা যে পলিমার, তাদেরকে সংশ্লেষিত পলিমার বা সিনথেটিক পলিমার বলা হয়। যেমন ধরো নাইলন, টেলিলিন, পলিথিন, টেফলন, পিভিসি, এগুলো সবই হচ্ছে আমাদের কিন্তু আমাদের নিজেদের তৈরি করা। বেশিরভাগগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। তোমরা ঘুরতে ফিরতে বা তোমাদের হাতে ব্রাশে যাই দেখতে পাবে, সবইতেই তোমরা এখন পলিমার দেখতে পাবে। তো এইসব পলিমারগুলোকে আমরা আরেক যে বিভাগ করবো সেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল। লেখা আছে বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল মানে বিভিন্ন রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়া যে এনজাইম সংশ্লেষ করে, বা আমাদের শরীরে প্রাণীদের থেকে যে এনজাইম, তারা কিন্তু এই বড় বড় মলিকুলগুলো ছোট ছোট করে। যেমন ধরো আমরা ভাত রুটির সঙ্গে স্টার্চ খাই, তখন সেগুলো কিন্তু আমাদের ছোট ছোট। মাছ মাংস খেলে যে প্রোটিন, সেটাও কিন্তু আমাদের ভেঙে ওখানে আমাদের শরীরে গিয়ে ছোট ছোট হয়। অথবা যদি তুমি বাইরে পড়ে থাকো, ওরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষয়ে যায়। সেটা হয় শুধুমাত্র ওই এনজাইম দ্বারা বিক্রিয়ার ফলে এটা ভেঙে যায়। তো এদেরকে আমরা এখানে বলি জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার বলে। সাধারণত প্রাকৃতিক গুলো হয়। আর আমাদের কিছু কিছু এখন সংশ্লেষিত পলিমারও আছে, সেটা আমরা আসছি। সেগুলো জৈব ভঙ্গুর হয়। যেমন ধরো পিজিএ, এটাও জৈব ভঙ্গুর। পিএইচবি, পিজি এর পুরো নাম হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড, আর পিএইচবি হচ্ছে পলিহাইড্রোবিউটাইরেট। এটার আরেকটা নাম হচ্ছে বায়োপল। এগুলো তোমাদের ওই যে আমাদের ক্যাপসুলের যে খাপটা হয় সেটা তৈরি করতে কাজে লাগে, অথবা অপারেশনের সময় যে সুতোটা আমরা ব্যবহার করি সেটা আমরা এখানে এইটা দ্বারাই তৈরি। তো এগুলো একটু বুঝতেই পারছো দাম একটু বেশি হবে, অথচ আমাদের এই তৈরি করা বা ল্যাবরেটরিতে তৈরি করা এগুলো পলিমার। আরেক প্রকারের পলিমার হয় যেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তার মানে যেগুলো যেগুলো আমাদের সাধারণত সংশ্লেষ হয়, যেগুলো ডেলি লাইফে ব্যবহার করি, যেমন পলিথিন, পিভিসি, নাইলন, এইসবগুলোকে আমরা সবাই বলি নন বায়োডিগ্রেডেবল। মানে এরা কোন ছত্রাক, জীবাণু বা তাদের এনজাইম দ্বারা কিন্তু এরা ছোট ছোট অণুতে পুনরায় ভেঙে ফিরে যেতে পারে না। সেই জন্য এগুলো আমাদের অনেক দিন ধরে কি হয়, স্ট্যাগ হয়ে পড়ে থাকে। কিন্তু বায়োডিগ্রেডেবল সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আমাদের ছোট মলিকিউল হয়ে আস্তে আস্তে সেটা নষ্ট হয়। তো এই ছিল আমাদের যেটুকু পলিমার থাকে। এছাড়া পলিমারের যে আমাদের স্ট্রাকচারগুলো হয় সেটা দেখো, এখান থেকে আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, এক নম্বরটা অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে বলেছি, সেই জন্য এটা আমি এখানে আর লিখিনি। তখন বলে দিচ্ছে আমাদের, দ্যাট ওয়ান ইজ কল দি পলিথিন বলি আমরা, বা পলিথিলিন আর কি। মানে পলিথিলিনের মনোমারটার সংকেত হচ্ছে আমাদের এইটা, বা পলিমারটার সংকেত হচ্ছে CH2। এটা রাসায়নিক বিক্রিয়াতে আছে, দেখবি হোলেন। তাহলে এর মনোমারটার সংকেত হবে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটা হচ্ছে ইথিলিন। আর এটা পলি মানে অনেকগুলো, তার জন্য পলিথিন। ভালো করে দেখো, এই দুটো হাইড্রোজেন আর এই দুটো হাইড্রোজেন যদি আমাদের ফ্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যায়, তাহলে তখন তারই হলেন, তখন আমরা যে পলিমারটা পাবো সেটা হবে আমাদের টেফলন। তাহলে এর মনোমারের সংকেত হচ্ছে CF2 ডাবল বন্ড CF2। এটাকে বলা হয় টেট্রা ফ্লুরো ইথিলিন। আদারওয়াইজ যদি ইথিলিন হতো, কিন্তু চারটে হাইড্রোজেন চারটে ফ্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে, সেই জন্য নামটা হয় টেট্রা ফ্লুরো ইথিলিন। এটা হচ্ছে এর এখানে মনোমার। আর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত আমি এখানে লিখেছি। তবে এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ। তার সঙ্গে যদি ক্লোরাইড যুক্ত করো তাহলে ক্লোরাইড, যদি অ্যালকোহল যুক্ত করো তাহলে অ্যালকোহল, সেই জন্য ভিনাইল ক্লোরাইড। এটা মনোমার। এদের ইউজগুলো আমাদের এখানে বই দেখে লেখা আছে। প্রথমটার ইউজ সম্পর্কে তো বলার দরকার নেই, এটা তোমরা আমরা ডেইলি লাইফে বা হাতেই আমাদের কাছে থাকে বা আছে।
টেফলন যেমন ননস্টিকি প্যান বা রাসায়নিক শিল্প প্রভৃতিতে টেফলন ব্যবহার করা হয়। পিভিসি আমাদের এই যে তারের উপরে যে আচ্ছাদন, বৈদ্যুতিক তারের, পেট্রোকেমিক্যাল শিল্প, গামবুট, চপ্পল প্রভৃতি ইত্যাদিতে আমাদের পিভিসি ব্যবহার করে। এটা তোমাদের বইয়ে সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। আর যে পার্টটা আছে সেটা যে পলিমারের ক্ষতিকারক দিক, সেটা তো নিশ্চয়ই আছে, তো সেটা তোমরা বই থেকে দেখে নেবে, এটা আমি আর বলার অপেক্ষা রাখেন, এটা তোমরা পারবে বিভিন্ন জায়গা থেকে, ছোট থেকে তোমরা এটা পড়ে আসছো, মানে এনভায়রনমেন্টাল স্টাডি সেখানে। নেক্সট আমাদের যে যে কম্পোনেন্টগুলো বা মিক্সচারগুলো আমাদের অন্য কাজে লাগে, তার মধ্যে একটা ছিল এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এর ক্ষেত্রে মেন কন্টেন্ট হচ্ছে আমাদের বিউটেন, এর সঙ্গে থাকে প্রোপেন প্লাস কিছুটা পরিমাণ ইথেন। তো এটা আমাদের এরা খুব সহজেই দাহ্য আর কি, মানে ফ্লেমেবল, সেই জন্য এদের মিক্সচারটাকে আমাদের লিকুইফাইড পেট্রোলিয়াম বলা হয়, গন্ধহীন এবং অত্যন্ত দাহ্য। কিন্তু তার মানে কি, যদি তুমি এটা লিক করে তাহলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না, কিন্তু দেখবে বাড়িতে যখন লিক করে তখন দেখবে একটা আমরা কটু গন্ধ পাই, সেটা কিন্তু এই বাইরে থেকে এইটাকে যুক্ত করা, এটা একটা সালফার যুক্ত যৌগ, নাম হচ্ছে আমাদের ইথাইল মারকাপ্টাল। তো এইটা যে কোনো সালফারের গন্ধে, সালফার যৌগের একটা কটু গন্ধ থাকে, সেই জন্য এরও একটা কটু গন্ধ আছে, সেটা দ্বারা আমরা কি হয়ে যায় না, সতর্ক হয়ে যায়, সেফটি পারপাস এটা আমাদের এখানে দেওয়া হয়। ঠিক আছে, এটা খুব অল্প পরিমাণ দিলেই যথেষ্ট, তাতেই আমরা ওই গন্ধটা এখানে পেয়ে যাবো। তাই সাবধান হওয়ার জন্য গ্যাস মিশ্রণে মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের সঙ্গে এটা এখানে একটুখানি অ্যাড করে দেওয়া। নেক্সট আমাদের যেটা আছে সিএনজি, দেখবে বড় বড় শহরে কিন্তু সিএনজি চালিত গাড়ি, ওখানে লেখা থাকে দেখবে গাড়ির উপরে সিএনজি বা এরকম। তার যেটা মেন কন্টেন্ট সেটা হচ্ছে মিথেন, প্রায় 70% আমাদের ওখানে মিথেন থাকে। চাপ প্রয়োগে প্রাকৃতিক গ্যাসকে তরল করায়, তার জন্য কম্প্রেসড আর কি। তো তরল প্রাকৃতিক গ্যাসকে তখন ওখানে স্টিলের সিলিন্ডারে রাখা, সেখান থেকে ধাপে ধাপে ওখানে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তো স্বাভাবিকভাবে এটা মেন কন্টেন্ট যেটা সেটা হচ্ছে ইথেন, একটু পরিমাণে ইথেন এবং প্রোপেন এখানে থাকে। ব্যবহারটা আমরা ওখানে বললাম, আমরা ওখানে জানি। নেক্সট এবং তোমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে লাস্ট, হচ্ছে আমাদের ডিনেচার স্পিরিট। অ্যাকচুয়ালি দেখবে এই যে ইথাইল অ্যালকোহল আমি লিখেছি, নামগুলো আমি আর লিখছি না, এগুলো তোমরা সব আমাদের আগে বলা আছে, দেখবে এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর নামটা এখানে আমি লিখিনি, কিন্তু এই নামগুলো আমরা সব জানি। তো ইথাইল অ্যালকোহল হচ্ছে আমাদের পানের যোগ্য। তো এই একে যদি আমাদের পানের অযোগ্য করতে হয় তাহলে কি হয়, একটুখানি আমাদেরকে মিথানল অ্যাড করতে হয়। মিথানল মানে একটা কার্বন, তাই মিথাইল অ্যালকোহল বা মিথানল একটুখানি অ্যাড করে দেয়। পার্টিকুলার এই যে কনসেন্ট্রেশনটা, মানে ইথাইল অ্যালকোহল 90% যুক্ত মিথাইল অ্যালকোহল 10%, তাহলে আমরা যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণটাকে এখানে আমরা বলি সেটা হচ্ছে আমাদের এখানে ডিনেচার স্পিরিট। তো বা মেথিলেটেড স্পিরিটও বলা হয় অনেক সময়, ঠিক আছে, মেথিলেটেড স্পিরিট। এটা আমাদের সাধারণত যে বার্নিশের যে কাজ সেখানে ব্যবহার করা হয়, বাড়িতে যখন আমাদের খাট বা এইসব রং টং করা হয় তখন দেখবে গন্ধটা আমরা ওখানে কাজে রাখি, এবং এটা উত্তম দ্রাবক হিসাবেও ব্যবহৃত হয়। কিন্তু এটা পানের অযোগ্য, এটা তুমি যদি খাও এটা একটা বিষাক্ত পদার্থ, তখনই কিন্তু মানুষ মারা পর্যন্ত যেতে পারে, সেই জন্য এটাকে যাতে সেইভাবে ব্যবহার করা না হয় সেই জন্য এটা। তো এই ছিল আমাদের ক্লাস 10-এর যে জৈব রসায়ন, সেটা এখানে আমরা শেষ করলাম। এরপরে ক্লাস 10-এর অন্যান্য যে অধ্যায়গুলো আমার বাকি আছে সেগুলো আমি ধাপে ধাপে আপলোড করতে শুরু করব। যাই হোক, তোমরা কমেন্টে জানাবে কেমন তোমাদের লাগলো বা লাগছে। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।